সুপ্রিয় সুধী, সাম্প্রতিক ভাবনা পর্ব। সানলাইফ ইন্স্যুরেন্স সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্বে আজকে উপস্থিত আছেন রিলিফ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, একজন বিশিষ্ট সংগঠক জনাব নজরুল ইসলাম। আমরা জানি যে আপনারা সম্প্রতিকালে একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছেন, সেটি হচ্ছে নারী ও শিশু পাচার। কিছু অসহায় মানুষকে নানা রকম প্রলোভন দেখিয়ে নিয়ত পাচার করা হয়। শুধু কি ভাগ্যের পরিবর্তনের জন্য, অর্থনৈতিক জীবনের পরিবর্তনের জন্য, নাকি অন্য কোনো কারণে তারা পাচারের শিকার হয়? যে সমস্যাটার কথা আপনি বললেন, এটা শুধু যে বাংলাদেশের জন্য একটা সমস্যা তা না, অনেকগুলো উন্নয়নশীল দেশেই এই সমস্যাটা দেখা যাচ্ছে। এবং সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বায়নের কারণে সমস্যাটার একটা বিশ্বায়নের দিক চলে এসেছে এখানে, যেখানে আগে যেখানে মানব পাচারের বিষয়গুলো ছিল একটা দেশের মধ্যে সীমিত, একটা জেলা থেকে আরেকটা জেলাতে যেটা হয়ে থাকতো, এখন বিশ্বায়নের ব্যাপক বিস্তৃতির কারণে মানব পাচারের বিষয়টাও অনেক বৈশ্বিক একটা রূপ পেয়েছে। এটা শুধুমাত্র যে অর্থনৈতিক কারণে মানব পাচারের বিষয়গুলো ঘটে থাকে অথবা দারিদ্রতার কারণে অনেক সময় হয়ে থাকে, কিন্তু এখন যেটা অনেক দেশে দেখা যাচ্ছে যে আইনগত কতগুলো বিষয়ের কারণেও পাচারকারীরা এই সুযোগটা নিয়ে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে আইনগত যে কাঠামোটা এক একটা দেশে থাকে সেটা অনেক দুর্বল, যার কারণে যারা পাচারকারী চক্রের সাথে জড়িত তারা এই সুযোগগুলো পার পেয়ে যায়, যার কারণে বিষয়টা অনেক বেশি ব্যাপক। আচ্ছা, যে সমস্ত নারী এবং শিশুরা বাংলাদেশ থেকে পাচার হচ্ছে, কোন কোন দেশে তারা গিয়ে আশ্রয় নেয় কিংবা তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করা হয়? বাংলাদেশ থেকে যারা পাচার হয়ে যাচ্ছে তারা মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশিরভাগ হচ্ছে, কিছু কিছু হয়তো ইউরোপের দেশগুলোতে হয়ে থাকে, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। কারণ ইউরোপে প্রবেশের ক্ষেত্রে আপনি হয়তো জেনে থাকতে পারেন যে খুবই কড়াকড়ি নিয়ম, নানা রকম গুলো আমাদের যে দূতাবাসগুলো আছে অথবা বাংলাদেশে তাদের যে এম্বাসিগুলো আছে তারা খুবই কড়াকড়ি নিয়ম পালন করে থাকে। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশের যাওয়ার সুযোগগুলো অনেক বেশি খোলামেলা হওয়ার কারণে সেখানে পাচারের সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর যেখানে যেহেতু এটা একটা বিশাল বড় শ্রম বাজার, খুব গত কয়েক দশকে হয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি কম মূল্যে শ্রম কেনা যায়। কম মূল্যে শ্রম কেনা যায়, এটা একটা বিষয়। আবার বাংলাদেশ একটা বিশাল জনগোষ্ঠী যেখানে তাদের কাজকর্মের সুযোগ খুবই কম, বিশেষ করে গ্রাম এলাকায়। তো সেই সুযোগটাও হয়তো তারা নিয়ে থাকে পাচারকারীরা তাদেরকে এই দেশগুলোতে। আমরা অনেক সময় জানি যে এই সমস্ত পাচারকৃত শিশু এবং নারীদের কিডনি কিংবা দেহের অন্যান্য প্রত্যঙ্গ নানা রকম ভাবে তাদের এগুলো ব্যবহার করে এবং তারা মৃত্যুর শিকার হয়। অনেক সময় জোকি হিসাবে শিশুদেরকে ব্যবহার করা হয়, যেটি ইদানিং কমে গেছে। এর বাইরে কৃতদাসের মতো ব্যবহার করা হয় মধ্যপ্রাচ্যে, পারিশ্রমিকও দেওয়া হয় না, আমরা পত্রপত্রিকায় যেটা জানতে পারি। মানব পাচার যখন শুরু হয় তখন শুরুর দিকে এই বিষয়গুলো অনেক বেশি প্রাধান্য পেয়েছিল, যে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের অনেক সময় তাদের জীবনের জন্য হুমকি স্বরূপ অনেক ধরনের পরিস্থিতির মধ্যে তাদেরকে যেতে হয়েছে। খুব সাম্প্রতিক বছরগুলো, যেটাকে আমরা বলছি লেবার এক্সপ্লয়টেশন, এখান থেকে হয়তো মনে হতে পারে যে তারা অভিবাসী হয়ে অন্য দেশে যাচ্ছে, কিন্তু তারা জানে না যে আসলে তারা মানব পাচারের শিকার হচ্ছে। এবং সেখানে গিয়ে যে পরিস্থিতির মধ্যে তারা পড়ছে, সেখানে দেখা যায় যে তাদের যে বেতনের কথা বলা হয়েছিল অথবা যে সুযোগ সুবিধা অথবা বেনিফিটসের কথা বলা হয়েছিল সেগুলো ওখানে তাদেরকে দেয়া হয় না। আবার অনেক সময় দেখা যায় যে যারা বিশেষ করে অভিবাসী হচ্ছে তাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেটা আন্তর্জাতিক মানবাধিকার যে কাঠামো আছে তার লঙ্ঘন, পুরোপুরি লঙ্ঘন। এবং অনেক সময় দেখা যায় বিশেষ করে যারা মহিলা অভিবাসী তারা আরো একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ছে, তাদেরকে অনেক সময় পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে, অথবা একেবারে প্রাইভেট হাউসে যখন তারা কাজ করে তখন নানান ধরনের যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এখন আমাদের দেশ থেকে এই নারী এবং শিশু পাচার রোধ করবার জন্য আপনারা কি ভূমিকা নিচ্ছেন? আচ্ছা, আমরা গত কয়েক বছর ধরে কিছু কর্মসূচি করছি বাংলাদেশে রিলিফ ইন্টারন্যাশনাল পক্ষ থেকে, এবং আমাদের সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং সেখানে আমরা চেষ্টা করছি কিভাবে কমিউনিটি অথবা সাধারণ জনগণকে সচেতন করা যায়, কারণ অনেক সময় আমরা দেখেছি যে তারা ঠিক জানে না অথবা বুঝতে পারছে না যে তারা একটা পাচারের শিকার হতে যাচ্ছে। সো সেখানে একটা অনেক বড় ধরনের ইনফরমেশন গ্যাপ আমরা বলে থাকি, এবং যে রিস্ক সাইনগুলো, ঝুঁকিটা কখন কখন তারা পাচারের শিকার হচ্ছে, এই বিষয়গুলো তাদের মধ্যে ঠিক কাজ অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, অনেকটা সচেতনতা তৈরি করছি আমরা তরুণ সমাজকে নিয়ে কাজ করছি। এরকম যে হচ্ছে যারা বাইরে চলে যাচ্ছে, যারা আবার ফিরে আসছে, কোনোভাবে পালিয়ে আসছে, তাদের পুনর্বাসন, তাদের রিহ্যাবিলিটেশন করার জন্য আপনাদের কোনো কার্যকর পদক্ষেপ আছে কিনা? আমাদের কর্মসূচির একটা অংশ হলো এই যারা ফেরত আসছে তাদেরকে পুনর্বাসন করা, এবং সেজন্য আমরা আমাদের যারা সহযোগী সংস্থা আছে তাদের মাধ্যমে আমরা কতগুলো সেন্টার তৈরি করেছি, ট্রানজিট সেন্টার, শেল্টার সেন্টার আমরা করেছি, যেখানে যারা পাচার হয়ে আসছে
অনেক সময় ভারত থেকে পাচার হয়ে আসে অথবা মিডল ইস্ট থেকে পাচার, তাদের সেখানে নানা ধরনের সাপোর্ট দেওয়া হয়, যেমন লিগ্যাল সাপোর্ট দেওয়া হয়, অথবা ইভেন আমরা আরো একটু বেশি করে থাকি, তারা কিভাবে তাদের যে সমাজে কিভাবে নতুন করে আবার পুনর্বাসিত হতে পারে সেজন্য অনেক ধরনের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং তাদেরকে দেওয়া হয়। নজরুল ইসলাম, আপনার কাছে আমরা যে কথাটি জানতে চাই সেটি গুরুত্বপূর্ণ। যারা ভিকটিম, নারী এবং শিশু কিংবা তাদের অভিভাবক, কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় এই বিষয়ে, তাহলে তারা কিভাবে যোগাযোগ করবে? আচ্ছা, আমাদের বর্তমান যে কার্যালয় সেটা ঢাকাতে অবস্থিত, কিন্তু আমাদের কার্যালয় জামালপুর শহরেও আছে এবং সেখানে একটা ট্রানজিট সেন্টার আমরা স্থাপন করেছি। তো আমাদের পুরো যে কর্মসূচি আমরা বাংলাদেশে বাস্তবায়ন করছি সেটা একটা ওয়েবসাইটে আমরা রেখেছি, সেখানে যে কেউ আগ্রহী সেই ওয়েবসাইটে গিয়ে আমাদের প্রোগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারে এবং আমাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। এবং আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো www.mediahyphenhumanrights.org/TIPBD। ধন্যবাদ নজরুল ইসলাম, আপনারা কাজ করছেন আমাদের অসহায় নারী এবং শিশুদের পাচার রোধের জন্য। আমি মনে করি সারা বাংলাদেশে আপনাদের সংগঠন বিস্তারিত হোক এবং আপনারা কাজ করে আমাদের এই যে দুঃখজনক যে জায়গাটা, এই জায়গাটা আপনারা দূর করুন এবং জনগণের মঙ্গল সাধন করুন। ধন্যবাদ আপনাকে আপনাকে। ধন্যবাদ এবং এটিএনকে ধন্যবাদ এই ধরনের একটা বিষয়কে সারা বাংলাদেশের কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার জন্য। সুধী দর্শক, আপনারা দেখছেন সান লাইফ ইন্স্যুরেন্স সবার জন্য অনুষ্ঠান।